হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একটি ব্লগ ভিডিও নয়, এমন একটি ভিডিও যেখানে আমি আমার কিছু মনের কথা এবং একজন মানুষের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রেখে যাব। আশা করব তোমাদের ভালো লাগবে। আজকে এমন একজন মানুষের কথা বলবো তোমাদের সামনে, যাকে তোমরা অনেকেই দেখেছো বাংলা ছায়াছবির জগতে। বাংলা ছায়াছবির অন্যতম নাম নায়ক গায়ক অভিনেতা রবীন মজুমদার। রবীন মজুমদারের পরিচয় যদি আমাকে জিজ্ঞেস করো, আমার সঙ্গে তার কি পরিচয়, তার কি রিলেশন, তার কি সম্পর্ক, তাহলে বলবো যে তিনি আমার কবি দাদু। কবি দাদু নামটা কেন বলি সেটা একটু পরে আসছি। তার আগে বলি যে তিনি আমার মায়ের বাবা এবং আমার মায়েরা 5 ভাই বোন। আমার মা হলো সবার ছোট। তাকে নিয়ে আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আজ তার মৃত্যুবার্ষিকী। 1983 সালের 28শে ডিসেম্বর আজকের দিনে তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। সবার আগে একটা জিনিস আমি বলতে চাই, আমার আক্ষেপের কথা, সেটা হলো যে আমি চাক্ষুষ করিনি এই মানুষটিকে, আমি কোনোদিন চোখের সামনে দেখিনি। কিন্তু এই যে কবি দাদু বলা, এটার অন্যতম কারণ হচ্ছে তাকে যখন আমি প্রথম দেখেছি, যে বাংলা ছায়াছবিতে দেখেছি, সেই ছায়াছবিটির নাম হলো কবি, এবং সেখান থেকেই আমার তাকে কবি দাদু বলে ডাকা। কারণ দিদুর বাড়িতে যখন যেতাম, সেখানে কবি দাদুর একটি ছবি, খুবই জনপ্রিয় একটি ছবি এবং এই কবি সিনেমারই একটি ছবি, স্টিল ফটোগ্রাফ, সেটি বাঁধানো অবস্থায় দেখেছিলাম। এবং নিজেও পরবর্তীকালে যখন ওয়াটার কালারিং করতে শিখেছি, সেই সময় কবি দাদুর ছবিটা খানিকটা অনুকরণ করে আঁকার চেষ্টাও করেছিলাম। আর তখন থেকেই কবি দাদু বলে আমার ডাকা। আমার মামাতো এবং মাস্তুতো দিদি দাদারা সবাই কবি দাদুকে দেখেছেন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। তাই এই একটা আক্ষেপ আমার রয়েছে। তবে আমি ছায়াছবির মাধ্যমেই তাকে জেনেছি এবং আমাদের প্রজন্মের যে সমস্ত দাদা দিদিরা রয়েছে বা আমার মতন আমার বয়সী যারা রয়েছে, তাদের মূলত রবীন মজুমদারকে চেনা হীরক রাজার দেশে এই ছায়াছবিতে চরণ দাসের ভূমিকায়। এবং এর পাশাপাশি এটাও বলার যে যেহেতু আমাদের প্রজন্মের বহু আগে তার কেরিয়ার শুরু হয়েছিল বাংলা ছায়াছবির জগতে, সেই জন্য অনেকেরই হয়তো এই নামটার সঙ্গে সেরকম পরিচিতি নেই। আমি আকাশবাণীর সূত্রে আমার একজন বন্ধুর সঙ্গে আলাপ হয়েছিল, যুববাণী বিভাগেই সেও কাজ করতে এসেছিল। সে যখন জানতে পেরেছিল যে রবীন মজুমদারের নাতনি হই আমি, তখন সে সত্যি খুব অবাক হয়েছিল এবং আমাকে বলেছিল, আমাকে কেন আগে বলনি এই কথাটা। আমিও অন্য দিক থেকে অবাক হয়েছিলাম এটা ভেবে যে আমারই প্রজন্মের একজন মানুষ, সেও রবীন মজুমদারকে এইভাবে চেনে। কারণ তার বাড়িতে তার বাবা রবীন মজুমদারের অন্ধ ভক্ত ছিল এবং সেই কারণে তার বাড়িতে রবীন মজুমদারের গাওয়া বিভিন্ন গানের রেকর্ড আজও রয়েছে। এটা সত্যি আমার কাছে একটা বড় ব্যাপার ছিল। তোমরা হয়তো অনেকেই জানো, বা আমার যারা দর্শক বন্ধুরা রয়েছে তাদের মধ্যে অনেকেই আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, কিন্তু আমি যেহেতু প্রত্যেককেই তুমি হিসেবে সম্বোধনটা করি, তাই সবাইকেই আমি তুমি হিসেবেই বলছি যে তোমরা অনেকেই তার বিভিন্ন ছায়াছবি দেখেছো বহু অল্প বয়স থেকে। এবং এককালে তার যে কিরকম নাম ছিল শুধুমাত্র বাংলা ছায়াছবিতে অভিনয়ের জন্যই নয়, গানের জগতে তার যে একটা অন্য রকম পরিচয় ছিল, সে বিষয়ে আমার আর আলাদা করে কিছু বলার নেই। তার বিভিন্ন গানের মধ্যে ধরো এই কি গো শেষ দান, জীবন এত ছোট কেনে, আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে, এই গানগুলো এখনো হয়তো মানুষ শুনলে তাদের চোখে জল আসে, গায়ে শিহরণ জাগে। আমি আকাশবাণীতে যখন কাজের সূত্রে যাতায়াত শুরু করেছিলাম, তখন আমারও খুব জানতে ইচ্ছে করতো যে একটুখানি দেখি, রেকর্ড শুনে যে কিরকম ছিল সেই সময় গানগুলো। প্রায় ধরো 1940 1942 সালে কয়েকটি গান রেকর্ড করা রয়েছে। যেমন আধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে, এই গানটি 1942 সালে রেকর্ড হয়েছিল। আমি অন্তত রেকর্ডের হিস্ট্রিতে তাই দেখেছিলাম এবং সেটা যখন শুনেছিলাম আর জেনেছিলাম যে কবি দাদু এই গানটি গেয়েছে এই সময়তে, আমার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল যে এত বড় মাপের মানুষটি সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে।
রবীন মজুমদার সম্বন্ধে যে কথাগুলো আমার শোনা, সেগুলো মূলত আমার মায়ের কাছ থেকে, আমার মাসিদের কাছ থেকেই শোনা। কারণ যেহেতু আমি আগেও বললাম যে আমি নিজে যেহেতু তাকে পাইনি, তাকে চোখে দেখিনি, তাই সেই জন্য আমার মায়ের কাছে বিভিন্ন রকমের গল্প শুনেছি। তার মধ্যে অন্যতম একটা জিনিস বলতেই হয় যে ভীষণ ভীষণ ভাবে প্রচার বিমুখ মানুষ ছিলেন রবীন মজুমদার। কখনো প্রচারের আলোয় থাকা যে একটা জরুরি, মানে বিভিন্ন বাংলা ছায়াছবির নায়কের ক্ষেত্রে যেটা হয়ে থাকে স্টারডম বিষয়টা, সেটা ওনার কখনোই ছিল না। খুবই সাধারণ মাপের একটি মানুষ ছিলেন। কিন্তু বাংলা ছায়াছবিতে তার যে ক্যারিয়ার, সেটি শুরু করেছিলেন একজন জনপ্রিয় পরিচালকের হাত ধরে, প্রমথেশ বড়ুয়ার হাত ধরে, এবং শেষও করেছিলেন একজন জনপ্রিয় পরিচালকের হাত দিয়েই, এবং তিনি হলেন সত্যজিৎ রায়। কারণ আমরা হীরক রাজার দেশেতে তো তাকে দেখেইছি চরণ দাসের ভূমিকায়। তাই চরণ দাস সম্পর্কেই মার কাছে শুনেছিলাম একটা অভিজ্ঞতার কথা, মানে সেটা অবশ্যই অভিজ্ঞতা হয়েই থাকবে, যেখানে জানতে পেরেছিলাম যে যে সময়টাতে কবি দাদু সেই ছবির জন্য রাজি হয়েছিলেন, মানে ছবিতে অভিনয় করার জন্য রাজি হয়েছিলেন, সেই সময় অনেকটাই তার বয়স হয়ে গেছিল, তোমরা ছায়াছবিতেও দেখেছো। তো সেই সময়তে তাকে ওই যে পোশাক পরে যে গানে তাকে লিপ দিতে হবে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, এই গানটিতে তাকে লিপ দিতে হয়েছিল। এবং এটা নিয়েও একটা প্রশ্ন তাকে করা হয়েছিল যে আপনি তো নিজেও নায়ক গায়ক অভিনেতা ছিলেন, বাংলা ছায়াছবিতে তো আপনি নিজেও গান গাইতেন অভিনয়ের পাশাপাশি, তো এই নিয়ে আক্ষেপ হচ্ছে না? তো কবিতা তো সেই সময় বলেছিল যে না, আক্ষেপ হওয়ার কোনো কারণ নেই, যেহেতু আমার অনেকটাই বয়স হয়ে গেছে এবং আমি এখনো, আমার গানের গলা অতটা ভালো নেই, আমার দমে হয়তো অনেকটাই কষ্ট হতে পারে, সেই জন্য আমার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই। বড় যেটা ব্যাপার, আমার বড় পাওনা বলতে পারি যে আমি সত্যজিৎ রায়ের মতন একজন মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তো সেই সময় জানতে পেরেছিলাম, মার কাছেই শুনেছি, যে ওই যে পোশাক পরে তিনি অভিনয়টি করেছিলেন, সেই পোশাক এবং দোতারা সবটাই কিন্তু তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছিল, এবং একটি অত্যন্ত মানে সামান্য আবদার তার কাছে রেখেছিলেন স্বয়ং পরিচালক, সেটি হলো তার সমস্ত রুটিন জেনে নিয়ে, তিনি সেই সময় কখন খাওয়া দাওয়া করছেন, কোন সময়টায় ওষুধ তাকে নিতে হয়, যেহেতু বয়স হচ্ছে বিভিন্ন রকমের ওষুধ হয়তো তাকে নিতে হয়। তো এই সবকিছু জেনে নিয়ে তিনি বলেছিলেন আপনি যখন পুরোপুরি ভাবে স্টেবল হয়ে যাবেন, একটা গোটা দিনের মধ্যে সকালবেলায় যে কোনো সময়তে সমস্ত খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে যখন স্টেবল হয়ে যাবেন, সেই সময়তে আপনি অন্তত 15 মিনিট, অন্তত পক্ষে 15 মিনিট আপনি আয়নার সামনে দাঁড়িয়ে এই পোশাকটি পরে এবং এই দোতারাটি নিয়ে, আর তখনকার দিনে ক্যাসেটও পৌঁছে গেছিল, এই গানটির ক্যাসেট, সেটি রেকর্ড হিসেবে ক্যাসেট করে তাকে দেওয়া হয়েছিল, যে এটি চালিয়ে 15 মিনিট এই গানটির সঙ্গে আপনি লিভ দেবেন এবং এটি আয়নার সামনে দাঁড়িয়ে করবেন, ব্যাস, আর কোনো রিকোয়েস্ট নেই। এবং দাদু, শুনেছি মানে কবি দাদু নিয়মিত যতদিন অবধি তাকে করতে বলা হয়েছিল একদম বাধ্য ছাত্রের মতন সেই পোশাক পরে সেই দোতারা নিয়ে গানটি টেপ রেকর্ডারে চালিয়ে সেই গানের সঙ্গে ওই একরকম ভাবে লিপ দিতেন আয়নার সামনে দাঁড়িয়ে। কিরকম ভাবে রিহার্সাল করতেন বাড়িতে থেকেই, তার থেকে কিন্তু বোঝা যায় যে তার অধ্যাবসায় কতখানি ছিল। এবং আমরা জানি যে বিভিন্ন রকম জায়গাতে তাকে নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। যখন জানতে পারি যে এই সময়তে দাঁড়িয়েও মানুষ মনে রেখেছেন, কারণ অনেকেই যারা প্রচার বিমুখ মানুষ হন তাদের আস্তে আস্তে মানুষ হয়তো মেমরি থেকে সরিয়ে দিতে থাকে, কিন্তু রবীন মজুমদার এমন একটি নাম, যে নামের মানে হয়তো আজ অব্দি আমি যে কটি ভিডিও ইউটিউব চ্যানেলে দেখেছি এবং সেখানে যত কমেন্টস আমি পড়েছি, সমস্ত দিক থেকেই একটাই পজিটিভ স্বর কিন্তু উঠে এসছে যে তিনি আমাদের আইডল ছিলেন। মানে তাকে নিয়ে অনেক সময় তো এটাও বলা হয় যে তারপর থেকে পরবর্তীকালে বিভিন্ন অভিনেতাকে দেখা গেছে ওই একরকম সরু গোঁফ রাখতে এবং ব্যাক ব্রাশ করে চুল আঁচড়াতে। তো সেটা সত্যিই একটা বড় ব্যাপার। আর আমার যেটা মনে হয় যে এইভাবে যখন কোনো মানুষকে নিয়ে চর্চা করা হয়, তারা হয়তো এই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি এই চর্চাটুকু থেকে থাকে তাদের নিয়ে, যদি আমরা কোনো একটা দুটো কথাও যদি তাদের নিয়ে বলি, তাহলে এটা কিন্তু থেকেই যাবে, এবং বিভিন্ন মানুষের মাধ্যমে যখন এটা ছড়িয়ে পড়তে থাকে তখন মনে হয় যে কিছুটা হলেও তার প্রতি আমরা সম্মান সত্যিই জানাতে পারলাম। আজকের দিন মানে 28শে ডিসেম্বর আমার কাছে একটা স্মরণীয় দিন, কারণ এই দিনটায় মানে আমি যখন খুবই ছোট ছিলাম, প্রায় ধরো এই আমার 7 কি 8 বছর বয়স হবে, সেই সময়তে দিদুর বাড়িতে গেছিলাম একদিন, আমি আর মাই গেছিলাম।
তো সেখানে যাওয়ার পরে আমি দেখেছিলাম যে ওই যে কবি ছায়াছবির যে স্টিল ফটোগ্রাফ যেটা দিদুর ঘরে বাঁধানো অবস্থায় ছিল, সেটিকে দিদু ভালো করে সাজিয়ে তার সামনে জল, মিষ্টি, ধূপ ইত্যাদি সাজিয়ে রেখেছে। ফুলের মালাও কিন্তু একটি পরানো হয়েছে, যেহেতু আজকের দিনটি তার মৃত্যুদিন। সেইটা দেখার পরে আমি দিদুকে একটা কথা বলেছিলাম যে এখন তো শীতকাল, কবি দাদুর ঠান্ডা লাগছে না? তুমি একটা গরম জামা পরাওনি? তো দিদুর এতটাই মনে ধরেছিল কথাটা, দিদু বলেছিল ঠিকই তো, ঠিকই বলেছে আমার নাতনি, কারণ এটা তো করাই উচিত যেহেতু শীতকাল। তাই তারপর থেকে প্রতিবার এই দিনটিতে এই ছবির সামনে কিন্তু আমি দেখতাম যে যেরকম একই রকম ভাবে আয়োজন করা হয়েছে সেটা করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি একটা শালও ছবিটির গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে, যেটা আমার খুবই মনে রাখার মতন বিষয়। কবি দাদুর নাম বললে বা রবীন মজুমদারের নাম বললে আরো দুটি নাম চলে আসে, গৌরী ঘোষ এবং পার্থ ঘোষ। গৌরী ঘোষ, পার্থ ঘোষের নামও আশা করি তোমাদের অনেকেরই জানা। আবৃত্তি জগতের এবং আকাশবাণী কলকাতা এই দুটি জায়গার সঙ্গে তাদের যে কিভাবে মানুষ জড়িয়ে রেখেছে বা মনে রেখেছে সেটা আর আমার আলাদা করে বলতে লাগে না। তো তারা হলেন আমার ছোট দিদু এবং পার্থ কাপা। পার্থ কাপা বলার পেছনেও অন্যতম কারণ হচ্ছে, যেহেতু আমি ছোটবেলা থেকেই মাদের কাছে শুনেছি পার্থ কাকা বলতে, মানে মা পার্থ কাকা বলে ডাকতেন পার্থ ঘোষকে, আর আমি ঠিক বুঝতে পারতাম না কাকা কথাটা, যার জন্য আমি পার্থ কাপা বলে ডাকতাম। তো পার্থ কাপা আমাকে একটি কথা বলেছিলেন, শুধু আমাকেই নয় আমার মাস্তুতো দিদিকেও, যেহেতু আমাদের দুজনেরই গানের চর্চা ছিল, তো সেই জন্য আমাদের দুজনকেই পার্থ কাপা একটি কথা বলেছিলেন যে তোরা যেহেতু গান গাইতে পারিস, আর কিছু করিস না করিস দাদুর গাওয়া অন্তত একটা গান তুলে রাখিস, কারণ এটা নিজের কাছেও মনে হবে যে আমি রবীন মজুমদারের গাওয়া একটা গান কিন্তু কোনোভাবে একটু হলেও আমি জেনে রেখেছি বা একটু হলেও আমি তুলে রেখেছি গানটা। নিজের মানসিকভাবে অন্তত একটা শান্তি হবে যে আমি কিন্তু একটা হলেও গান জানি। তো সেই জন্য আজকের দিনে আমি ঠিক করেছি, যেহেতু যে গানটি আমি করব ভেবেছি বা তোমাদের সামনে আমি শোনাবো ভেবেছি, গানটি অত্যন্ত কঠিন গান এবং আমার সত্যিই সাধ্যের বাইরে এই গানটি গাওয়া। কারণ সেই সময় প্রথম কথা তার গলা এতটাই সুরেলা গলা ছিল, এতটাই মিষ্টি মধুর গলা ছিল, যেটা প্রমথোষ বড়ুয়াও তাকে যখন প্রথম দেখেছিলেন এবং তার গান শুনেছিলেন, তাকে এই কথাটা বলেছিলেন, তোমার ভারী মিষ্টি গলা, খুবই সুন্দর গলা তোমার। তো সেই গানের গলায় যখন এই গানগুলো শুনেছি, তখন একটাই কথা মাথার মধ্যে আসে যে এই গান আমি কোনোদিন গাইতে পারবো না। এই গান, প্রথম কথা, সুরের দিক থেকে যতটাই কঠিন হোক না কেন, এরকম গায়কই, এটার পরে আমি কোনোভাবে এই গান আর গাইতে পারি না। কিন্তু তাহলেও আমি চেষ্টা করব একটা গানের কিছুটা অংশ তোমাদের সামনে রেখে দেওয়ার, কারণ এই গানটা আমি চেষ্টা করেছিলাম পুরোটা তোলার, তবে পুরো গানটা অত্যন্ত কঠিন, যেটা আমি আগেও বললাম যে আমার মনে হলো আমার সাধ্যের বাইরে। তো সেই জন্য শুধু গানটার স্থায়ী অংশটুকু তোমাদের আমি গেয়ে শোনাতে চাই, আর এর মধ্যে দিয়েই আমি কবি দাদুর প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য বা শ্রদ্ধাঞ্জলি যাই বলো না কেন সেটা আমি রেখে যেতে চাই আজকের এই ভিডিওটিতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি সাধারণত আমার ভিডিও কখনোই আমি শেয়ার করতে বলি না, আম, কিন্তু আমি জানি যে আমার যেহেতু প্রচুর এমন দর্শকও রয়েছেন যারা আমার থেকে বয়সে অনেকটাই বড় এবং খানিকটা হলেও আমার মাতৃস্থানীয় বা পিতৃস্থানীয়, তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যদি তোমাদের ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটি এবং যদি এই তথ্যটি পেয়ে তোমাদের ভালো লাগে যে আমি রবীন মজুমদারের নাতনি বা এমন একটি বড় মাপের মানুষ আমার মায়ের বাবা, সেটা যদি তোমাদের কোথাও গিয়ে তোমাদের মন ছুঁয়ে যায়, আমি রিকোয়েস্ট করব যে তোমরাও তাদের সঙ্গে শেয়ার করো যারা রবীন মজুমদারকে আজও একই রকম ভাবে মনে রেখেছেন। আমি এইটুকু রিকোয়েস্টই আশা করব তোমাদের কাছে, আর কিছুই না। গানের যেটুকু অংশ আমি শোনাবো আশা করি তোমাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হতে পারে, কারণ আবারও বলছি এই গানটি অত্যন্ত কঠিন আমার কাছে। আমি চেষ্টা করেছি কিছুটা গাওয়ার, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে, আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জ্বলে, কণ্ঠমালা
কণ্ঠমালার বকুল যদি যায় গো ঝরে, ও গো প্রিয়, ও গো প্রিয়, জাগব বাসর শূন্য শয্যাপাতে, আমার বিফল রাতে, আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে কণ্ঠমালা, কণ্ঠমালার বকুল যদি যায় গো ঝরে, ও গো প্রিয়, ও গো প্রিয়, জাগব বাসর শূন্য শয্যাপাতে, আমার বিফল রাতে, আমার আধার ঘরের প্রদীপ যদি নাই বা জলে। আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এবং আরো একবার, এটি যেহেতু ব্লগ নয়, এটি একটি শ্রদ্ধাঞ্জলি বা শ্রদ্ধার্ঘ। এবং আরো একবার বলে যাই যে এটি একটি ব্লগ ভিডিও নয়, আমার শ্রদ্ধাঞ্জলিটুকুই আমি রাখলাম আমার কবি দাদুর প্রতি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার করো তোমাদের পছন্দের মানুষের সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।